আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি এবং শুভ সন্ধ্যা। যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব এবং ফেসবুক যে যেখান থেকে দেখছো সবাইকে আজকে এখন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যেহেতু যথা নিয়মে প্রতি মঙ্গলবার রাত 9টা এবং রাত 10টায় আমাদের দুটি সেশন হয়, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। আমরা রাত 9টায় করেছি বাংলাদেশ বিজ্ঞান এবং এখন হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়। বাংলাদেশের বিশ্ব পরিচয় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এবং অধ্যায় 2 এবং দ্বিতীয় ক্লাসে আমাদের আজকের পাঠ হচ্ছে আমরা মানুষ। আমরা মানুষ বলতে এখানে কি বুঝিয়েছে? আমরা কিন্তু কিছু হলে বলি যে আমিও মানুষ বা আমরাও মানুষ। তো আমরাও মানুষ, প্রথমে যে ছবিটা আছে এবং সেখানে দেওয়া হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলতে আমরা কি বুঝি? যারা ফিজিক্যালি ডিজেবল, আমরা যাদেরকে শারীরিকভাবে অক্ষম লোক বলে থাকি, তাদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, শারীরিক এবং মানসিকভাবে অক্ষম। আমরা যদি দেখি আমাদের আশেপাশে বা প্রায় সব জায়গায় আমরা কিছু লোক দেখতে পাই এবং যাদের চেহারা একই রকম থাকে, তারাও কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন? আচ্ছা, এই যে আমরা এখানে যে একটা ইমেজ দেখতেছি এবং সেখানে দেখতেছি একটা হুইল চেয়ারে একজন শিক্ষার্থী কাউকে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু র্যাম্প করা হচ্ছে যাতে হুইল চেয়ার ওঠানামা করতে পারে এবং এক পাশে কিন্তু শিক্ষার্থীরা সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। শিক্ষার্থীদের কানে কি লাগানো আছে, এটি কেন প্রয়োজন হয়? যে সকল শিক্ষার্থী ম্যাম কানে কম শুনে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাদের কানে কিন্তু একটি যন্ত্র লাগানো থাকে এবং সেই যন্ত্র অনুযায়ী। আমার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো বলো। ম্যাম আমি মাত্র জয়েন করলাম, পড়ানো হ্যাঁ, আচ্ছা, তুমি কি হয়ে দেখতে গেছে? থাকো। হ্যাঁ, একটু আগে শুরু করেছি তো, সমস্যা নেই। আচ্ছা ম্যাম। দ্বিতীয় যে ইমেজটি, সেটি হচ্ছে শিক্ষার্থীর কানে কি ম্যাম লাগানো আজকে আছে, কি এটি কেন প্রয়োজন হয়। আমরা একজন শিক্ষার্থী দেখতে পাচ্ছি এবং সে ফিজিক্যালি ডিজেবল। তো এই শিক্ষার্থীর কানে এটা কি লাগানো হয়েছে এবং এটা কেন, আমরা এখন যদি একটু দেখি। আমরা প্রথম যে ইমেজ সেখানে দেখছিলাম একজন শিক্ষার্থী হুইল চেয়ারে চলাফেরা করছে, এবং সেখানে আমরা প্রশ্ন করা হয়েছিল শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন। র্যাম্প করা হয়েছে ফিজিক্যালি ডিজেবল ব্যক্তিকে ওঠানামা করার জন্য, যাতে সেখান থেকে সে হুইল চেয়ারে করে ওঠানামা করতে পারে। আর 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীর কানে কি লাগানো হয়েছে। তো আমরা একটু দেখি, শিক্ষার্থীর কানে আমরা দেখতে পাচ্ছি একটা একটা যে কোনো একটা ডিভাইস লাগানো হয়েছে এবং সেই ডিভাইসের মাধ্যমে শিক্ষার্থী যেন কানে শুনতে পারে, যারা যেহেতু কানে কম শুনে আর শারীরিকভাবে অক্ষম। তো সে কি করতেছে এটার জন্য। আচ্ছা, আমরা এখানে কি লাগানো হয়েছে আমরা একটু উত্তর নিব। এবার 3 নম্বর হচ্ছে শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে ম্যাম শিক্ষার্থীর আজকে কিসের প্রয়োজন হচ্ছে। এবং 3 নম্বরে একটা ইমেজ দেখছি। তো একজন শিক্ষার্থীকে দেখতে পেলাম এবং তার সামনে মনে হচ্ছে মোটা ফ্রেমের একটা চশমা লাগানো আছে এবং এটা কেন লাগানো হয়েছে। ওকে, তো আমাদের প্রথম যে ছবিটা ছিল, প্রথমটা হচ্ছে কেন র্যাম্প করা হয়েছে। প্রথম যে আমাদের ছবিটা সেটা হচ্ছে র্যাম্প করা হয়েছে কেন। তাহলে আমরা যদি বলি র্যাম্প কেন করা হয়েছে, তুমি কি বলতে পারবা র্যাম্প কেন হয়েছে? ম্যাম এখানে যাতে এই শিক্ষার্থীটি যেতে পারে হ্যাঁ, ভালোভাবে, ওই জন্য র্যাম্প করা হয়েছে। শ্রেণীকক্ষে যেন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা চলাচলের জন্য হুইল চেয়ার ব্যবহার করে তারা যাতে সহজে, নিরাপদে এবং কারো সাহায্য ছাড়াই স্বাচ্ছন্দ্যে শ্রেণীকক্ষে যাতায়াত করতে পারে, সেজন্য র্যাম্প তৈরি করা হয়েছে। এটি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তি করে। দেখবা যে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়গুলোতে, এবং শুধু যে শিক্ষার্থীরা বিশেষ চাহিদা সম্পন্ন হয় এমনটি না, টিচার হতে পারে বিশেষ চাহিদা সম্পন্ন, অভিভাবক হতে পারে বিশেষ চাহিদা সম্পন্ন। সেজন্য বিদ্যালয়গুলোতে র্যাম্প করা হয়েছে। ক্লিয়ার? এবার দুই ওকে নম্বর ম্যাম। প্রশ্ন, শিক্ষার্থীর কানে কি লাগানো হয়েছে এবং এটি কেন প্রয়োজন। শিক্ষার্থীর কানে কি টার্বো। লাগানো হয়েছে, এটাকে বলা হয় হিয়ারিং এইড। এটাকে বলা হয় কি? হিয়ারিং
এই তো এটা কেন লাগানো হয়েছে? যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা ক্লাসে শিক্ষকদের পড়া মনোযোগ সহকারে শুনতে পারে। ম্যাম 3 নাম্বারটা আমি কি বলতে পারবো? হ্যাঁ, শিওর। ম্যাম 3 নাম্বারে হচ্ছে হবে এই শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর একটি চশমার প্রয়োজন হয়েছে। হ্যাঁ, চশমাটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, যাতে অনেক ছোট ছোট লেখাগুলোকে বড় করে দেখতে পারি। আমরা তো চশমা ব্যবহার করে থাকি, সাধারণত লেন্স লাগানো থাকে, কিন্তু যেহেতু এখানে শিক্ষার্থী যিনি আছে উনি কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন, সেজন্য ম্যাগনিফাইং গ্লাস লাগানো হয়েছে, যাতে দূরের দৃষ্টিশক্তি কম যারা তারা যেন ছোট অক্ষরগুলো বা দূরের অক্ষরগুলো খুব ভালোভাবে দেখতে পারে। হ্যাঁ, তোমার আনসারটাও কারেক্ট হয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো এখন আমাদের এখানে কিছু গল্প আছে, এই গল্পটা আমরা একটু দেখবো। সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো। ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাগরের পা ভেঙে যায়। পরে সে হাঁটতে পারলো, তার একটি পা অন্য পা থেকে ছোট থেকে যায়। ক্রিকেট তার প্রিয় খেলা। বাসার পাশের মাঠে সে তার স্থানীয় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। পায়ের সমস্যা থাকার পরও খুব ভালো খেলতো সাগর। তার বাবার চাকুরিতে বদলিজনিত কারণে তারা শরীয়তপুর চলে যায়। নতুন জায়গায় বিদ্যালয়ের মাঠে সাগরকে কেউ খেলায় নিত না। কেউ ভাবতো তাকে নিলে তাদের দল হেরে যাবে। কেউ ভাবতো তার পায়ের সমস্যা আরো বেড়ে যাবে, নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্য করলেন সবাই যখন খেলে তখন সাগর খুব মন খারাপ করে থাকে। তিনি একদিন তাকে বিদ্যালয়ের দলে খেলার সুযোগ দিলেন। সেদিন তার দুর্দান্ত ব্যাটিং এর কারণে জয়ী হলো তার দল। বিদ্যালয়ের সবাই খুব গর্ব করেছিল সাগরকে নিয়ে। শিক্ষকের একটু সহমর্মিতা ও সহপাঠীদের সহযোগিতায় পাল্টে গেল সাগরের জীবন। আমরা এখানে একটা ছোট্ট একটা গল্প পড়লাম, সেটা হচ্ছে সাগরের গল্প। যে সাগর ছোট্ট একটা সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে ফেলে, এবং হারিয়ে ফেললো। সাগর ক্রিকেট খুব ভালো খেলতো, কিন্তু তার বাবা যখন বদলি হয়ে অন্য কোথাও চলে যায় তখন সেখানে কোনো বন্ধুরাই তাকে খেলায় নিত না। তাদের মনে ধারণা ছিল যে পায়ের সমস্যা, ও খেলতে পারবে না, আবার যদি খেলো তাহলে হয়তো কোনো বড় ধরনের সমস্যা হতে পারে। একদিনের শিক্ষক তার এটা খেয়াল করলেন এবং তারপরে তাকে বন্ধুদেরকে বলার পরে তাকে খেলায় নিল এবং ওই খেলায় তাদের টিম জিতলো। তো এই একটা গল্প বললাম। এখন আমাদের ক্লাসে বা তোমরা যারা শিক্ষার্থী আছো, অনেক ক্লাসে কিন্তু অনেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা শারীরিক কিছু অক্ষমতা থাকে, এ ধরনের অনেক শিশু বা শিক্ষার্থী থাকে। তাকে আমি বা তুমি, তাকে আমরা কিভাবে সহযোগিতা করব, এ সম্পর্কে 5টি বাক্য লেখার জন্য বলছে। তাহলে এখানে আমার অনেকগুলো ঘর আছে, এখানে 5টা ঘর আছে, 1 2 3 4 5। এই 5টি ঘরে আমরা 5টা বাক্য লিখবো। তো আমার একজন বন্ধু, মানে আমি বলতে তোমার একজন বন্ধু, সে শারীরিকভাবে কোনো সমস্যা আছে এবং তাকে তুমি কি ধরনের সহযোগিতা করবে। যেমন তোমার এক বন্ধু, ধরতে পারো তোমার তুমি তোমার এক বন্ধু হচ্ছে আহ মিতা বা রিতা বা গীতা বা ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা নাম দিতে হতে পারে উপকুলে। যে সে একটু পায়ের সমস্যা থাকতে পারে, অথবা তার হাতে সমস্যা থাকতে পারে, বা লিখতে সমস্যা হতে পারে, চোখে সমস্যা হতে পারে। তো অথবা কানে কম শুনে, চোখে কম দেখে, অনেক সমস্যা থাকতে পারে। তাকে তুমি কিভাবে সাহায্য করবা, এ সম্পর্কে 5টি বাক্য এখানে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবে। এটা হচ্ছে SW, এটি হচ্ছে SW। পেজ 10, এটা SW করতে হবে। ম্যাম আরো দিবেন? হ্যাঁ, এটা একটা SW, পেজ 10, আগামী মঙ্গলবারের জন্য। ওকে, তোমার একজন বন্ধু যে কিনা শারীরিক ভাবে কোনো সমস্যা আছে, তাকে তুমি কিভাবে সাহায্য করবে এ সম্পর্কে। এখন এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণত তাদের প্রয়োজন। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কি বুঝি? শারীরিক প্রতিবন্ধিতা, শরীরের কোনো একটি অঙ্গ বা অংশে ব্যবহার করা কাজ করতে অসুবিধা হয়। যেমন অনেকে দেখবা পা একটু বাঁকা, চলাফেরা করতে পারে না, বা স্কুল ড্রেস পরলেও সে হয়তো স্কুল ড্রেসের কমপ্লিট, যেটা শু বলে থাকি, স্কুলে যে নির্ধারিত জুতা, সেগুলো সে পড়তে পারে না।
আবার অনেকে আছে যেমন চশমা ব্যবহার করতে হয়, চোখে একটু কম দেখে। অনেকে আছে কানে হেয়ারিং এইড ব্যবহার করা হয় কারণ কানে কম শুনে। তো এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে কি কি থাকতে পারে? শারীরিক প্রতিবন্ধী থাকতে পারে, দৃষ্টি প্রতিবন্ধী থাকতে পারে, অটিস্টিক থাকতে পারে, বুদ্ধি প্রতিবন্ধী থাকতে পারে। শারীরিক প্রতিবন্ধী শরীরের কোনো একটি অংশে যদি সে কাজ করতে অক্ষম হয়, সেটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। চলাফেরা অন্যান্য কাজে অপর সহযোগিতা প্রয়োজন, চলাচলের জন্য হুইল চেয়ার, স্ক্র্যাচ র্যাম্প ইত্যাদি, উপযোগী টয়লেট এবং শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা থাকতে হবে। আহ, যেমন তোমরা যদি দেখো যে আমাদের প্রতি বছরই প্রায় যে কোনো পরীক্ষার রেজাল্টের পরে খুব ফলো ফলো করে রিপোর্ট করা হয় যে অমুক জায়গার অমুক, যেমন লিটন জিরা নামে এক মেয়ে আছে যার হাত নেই, মুখ দিয়ে লিখে ভালো রেজাল্ট করছে। এবার আবার অনেক মেয়ে আছে যে পা হাত নেই, দুটি হাত নেই, পা দিয়ে কাজ করছে। তো এই যে যাদের এইগুলো নেই, এরা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। যদিও হাত নেই, পা নেই, তারপরেও কিন্তু তারা খুব ভালো কাজ করছে, ভালো পড়াশোনা করছে। কারণ হচ্ছে তার চোখ, কান এবং মেধা ভালো কাজ করছে। এরপর হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, উপযুক্ত চশমা ব্যবহার করতে হবে। ছোট দূরের জিনিস দেখতে অসুবিধা হয় বা কিছুই দেখতে পায় না, অনেকে চলাফেরার সময় ধাক্কা বা হোঁচট খায়। আমরা যদি রাস্তাঘাটে চলাফেরা করি তখন দেখবো যে হাতে একটা সাদা ছড়ি নিয়ে, মানে স্টিক নিয়ে হাঁটাহাঁটি করে, এবং চোখগুলো তাকিয়ে থাকে, একটু কেমন কেমন করে হাঁটে। আবার অনেকে হতে পারে জন্মগত ভাবে দৃষ্টি প্রতিবন্ধী, আবার অনেকে হচ্ছে জন্ম পরে বা যে কোনো অ্যাক্সিডেন্টে দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে। তো যেটাই হোক না কেন, যারা হয়তো কেউ দৃষ্টি প্রতিবন্ধী এরকম হতে পারে যে খুব কাছের জিনিসগুলো দেখতে পায়, দূরের জিনিসগুলো দেখতে পায় না। আবার কিছু কিছু দৃষ্টি প্রতিবন্ধী আছে দূরের সব জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। আবার আছে যে দূরে এবং কাছে কোনো জিনিসই দেখতে পায় না। তো এই যে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য কি কি দরকার? উপযুক্ত চশমা ব্যবহার করতে হবে, শ্রেণীকক্ষে বড় লেখা উপকরণ ব্যবহার করতে হবে। এবং এমনও আছে যারা আহ দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য কিন্তু আলাদা বই এবং আলাদা পড়াশোনার সিস্টেম আছে, যেটাকে আমরা ব্রেল বলে থাকি। ব্রেল সিস্টেমে পড়াশোনা করতে হয়। তো যদি এরকম ব্রেল স্কুল না থাকে তখন কিন্তু তাদেরকে সাধারণভাবে যেভাবে জেনারেল ভাবে পড়াশোনা করতে হয়। আর সেই জেনারেল পড়াশোনার জন্য কিন্তু তাদের জন্য সুযোগ সুবিধা থাকতে হবে। শ্রেণীকক্ষে বড় লেখা উপকরণ ব্যবহার করতে হবে, শ্রেণীকক্ষের সামনে বসার ব্যবস্থা করতে হবে, দেখানোর সাথে সাথে মুখে বলে দেওয়া বা শোনার ব্যবস্থা করা, চাহিদা ভিত্তিক শিক্ষণ উপকরণ সরবরাহ করা। তো যারা চোখে না দেখতে পারে তারা তো বোর্ডে যদি কোনো কিছু লেখানো হয় তাহলে তারা শুনতে পায় না, সেজন্য তাদেরকে কি বলতে হবে? করতে হবে যেটা বোর্ডে লেখা হচ্ছে সাথে সাথে সেটা জোরে বলতে হবে, অথবা এমন কোনো সাউন্ড সিস্টেম করতে হবে যাতে সেই দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলো দেখতে পায়, শুনতে পায়। এরপর হচ্ছে অটিস্টিক, এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তাদের কেউ কেউ চমৎকার প্রতিভার অধিকারী হতে পারে, যেমন ছবি আঁকা, গান গাওয়া, গাণিতিক সমস্যার সমাধান। সাধারণত দেখা যায় কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না, একই কাজ একটানা করতে থাকে এবং একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ থাকে, দলে কাজ করতে অসুবিধা হয়। আমাদের সমাজে অনেক অটিস্টিক বাচ্চা আছে যে ইদানিং খুব বেশি জীবন কিছু কিছু বাচ্চা আছে যে ওরা আসলে নিজেকে পছন্দ করে, নিজের কাজগুলো নিজে পছন্দ করে। ওদের ভিতরে যদি কেউ এসে কোনো কাজ করে বা ওদের খেলনাগুলো যদি কেউ নিতে চায়, দেখবে যে ও খুব একটা খারাপ একটা রিয়েক্ট করে। আবার কিছু কিছু বাচ্চা আছে যেগুলো কারো চোখের দিকে তাকিয়ে কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না, বা একই কাজ একটানা করতে থাকে, যেমন অঙ্ক করতেছে শুধু অঙ্কই করতে থাকে, বা কোনো একটা বিষয়ের প্রতি আকর্ষণ থাকে। বিশেষ যত্ন নেওয়া দরকার, বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করে উৎসাহ প্রদান করতে হবে, শিক্ষক অভিভাবক সবার আন্তরিকতা আহ, বেশি করে রাখতে হবে। আমাদের সমাজে যেটা হয়, যারা একটু এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলো এরা যখন বিদ্যালয়ে আসা যাওয়া করে, আমরা কি করি? তাদেরকে আরো মানসিক ভাবে হেয় প্রতিপন্ন করি। এই তুই এরকম কেন, তুমি এরকম কেন। আবার অনেক প্যারেন্টস আছে যে আমার অভিজ্ঞতার আলোকে, আমার প্রায় 20 বছর প্লাস শিক্ষকতার যে অভিজ্ঞতা সেটার আলোকে যদি আমি বলি, যে আমি অনেক অভিভাবককে দেখেছি যারা একটু অটিস্টিক বাচ্চা আছে বা শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা আছে, তাদের সাথে কিন্তু যারা সুস্থ বাচ্চা আছে ওরা মিশতে চায় না। এবং অনেক প্যারেন্টস কি শুনছি এরকম বলছে যে আপনি এই ক্লাসে এই বাচ্চার জন্য আমার বাচ্চার খুব সমস্যা হচ্ছে। এবং এরকম অনেক প্যারেন্টস আছে যার কারণে স্কুল চেঞ্জ করছে। আমি আসলে ওই প্যারেন্টস কে কখনোই দোষারোপ করবো না, কারণ হচ্ছে প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানকে ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য। এখন ওই যে অটিস্টিক বাচ্চা বা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চার সাথে কিন্তু ভালো বাচ্চা মিশতে চায় না।
এতে হয় কি, ওই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, ও তো এমনিতেই দুর্বল থাকে এবং এমনিতে তো সবসময় হীনমন্যতা ভোগে, এবং তার প্যারেন্টসও কিন্তু হীনমন্যতা ভোগে। তারপরে যদি আবার স্কুলে এসে এরকম সমস্যায় পড়ে, তাহলে কিন্তু ওদের লেখাপড়া করতে খুব অসুবিধা হয়। আর এই প্রতিকূলতার কারণে কিন্তু অনেকেই লেখাপড়া থেকে ঝরে পড়ে। তো আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের বাচ্চাদেরকে কখনোই আমরা তাদেরকে এড়িয়ে চলবো না, বরং তাদেরকে প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বুদ্ধি বুদ্ধি প্রতিবন্ধিতা, এইগুলো সবগুলো ঠিক থাকলে এই যে বুদ্ধি প্রতিবন্ধী আছে, তাদের নিয়ে কিন্তু একটু বেশি সমস্যা হয়ে থাকে। আমরা যে রাস্তাঘাটে অনেক মানুষ দেখি যে পাগল, আমার পাগল বলে থাকে, আসলে পাগল না, তার হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। অনেক সময় নিয়ে আহ সবাই নিয়ে কাজ করে এবং তার চেয়ে কম বয়সী শিশুদের মতো আচরণ করে, কোনো কিছু গুছিয়ে ব্যাখ্যা করতে অসুবিধা হয়, কোনো বিষয় বোঝাতে বারবার বুঝিয়ে বলতে হয়। কাজে উৎসাহ প্রদান করা, আলাদা অতিরিক্ত সময় প্রদান করা, মনোভাব বুঝে সাড়া দেওয়া, বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক আচরণ করা। তো আমাদের সমাজে দেখবো যে রাস্তাঘাটে অনেক আমরা যাদেরকে পাগল বলে থাকি, আসলে তারা পাগল না, তারা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। আর এই বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলোকে কাজে উৎসাহ প্রদান করতে হবে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাদেরকে অতিরিক্ত সময় দিতে হবে, এবং মনোভাব, তারা কি চায় সে ধরনের মনোভাব বুঝে সাড়া দিতে হবে, এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক আচরণ করতে হবে। তো আমরা এখানে ম্যাম, কিন্তু, জি বলো। আজকে কয়জন জয়েন করেছে? এখন মনে হয় 3 জন আছে। এখন তো রাত অনেক, 10টা প্লাস তো। হ্যাঁ, এরপর হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধী বলতে বোঝায় যারা কানে কম শোনে। কানে কম শুনে বা শুনতে অসুবিধা হয়, কেউ কেউ নাও শুনতে পারে। আর বিশেষ করে যারা শ্রবণ প্রতিবন্ধী হয়, তাদের মধ্যে বেশিরভাগই বাক প্রতিবন্ধী হয়ে থাকে। শ্রবণ প্রতিবন্ধী যারা কানে কম শুনে, কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝানো হয়। যারা কানে শোনে না, তাদেরকে ইশারা ভাষায় কথা বলতে হয়। আমরা যদি বিটিভির নিউজ দেখে থাকি, বিটিভির নিউজের এক কোনায় কিন্তু থাকে একজন মানুষ ইশারা ভাষায় কথা বলে। কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে লিখে দিতে হয়, চিত্র বা ভিডিও দেখানো হয়, শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করতে হয়, শ্রেণীকক্ষের সামনে বসতে দেওয়া, চাহিদা ভিত্তিক শিক্ষণ উপকরণ সরবরাহ করা। যদি কোনো শিক্ষার্থী বা কেউ যদি শ্রবণ প্রতিবন্ধী হয়, তাহলে তার সাথে কথা বলার সাথে সাথে ইশারাটা বুঝে বলতে হবে, কারণ সে তো কানে শুনছে না। এখন কানে শুনছে না, আমি যদি বলি এদিকে আসো এদিকে আসো, সে কি বুঝবে? তখন আমাকে কি করতে হবে, আমার শরীর হাত দিয়ে তাকে ইশারা করতে হবে যাতে সে বুঝতে পারে। এরপর হচ্ছে বাক প্রতিবন্ধী, কথা বলতে না পারা বা বলায় জড়তা থাকা। অনেকে আছে একদম কথা বলতেই পারে না, আবার অনেকে আছে কথা বলতে গেলে একটা অক্ষর বা একটা শব্দ উচ্চারণ করতে গেলে অনেকক্ষণ লাগে, বা আটকে যায়, বা তার সে যেটা বলছে সেটা বোঝা যাচ্ছে না। এটাকে বলা হয় বাক প্রতিবন্ধী, যারা কথা বলতে পারে না। যারা বাক প্রতিবন্ধী আছে তাদের সাথে ধীরে গতিতে কথা বলতে হবে, মনোযোগের সাথে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, ভালো আচরণ করতে হবে, তাকে রাগানো যাবে না, এবং চাহিদা ভিত্তিক শিক্ষণ উপকরণ দিতে হবে, এবং তার যেগুলো দরকার সেগুলো তাকে দিতে হবে। তো এই হচ্ছে আমরা মানুষের, আমাদের সমাজের যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশু রয়েছে তারা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে রয়েছে শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, অটিস্টিক, বুদ্ধি প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা এবং বাক প্রতিবন্ধিতা। তো এগুলোকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন। এই লক্ষণগুলোর ভিতরে যদি যে কোনো একটা লক্ষণ থাকে বা যে কোনো একটা টপিক থাকে, তাহলে তারা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো এখানে আমাদের 5টা ঘর আছে। উপরের দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন। এখানে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে, আমি আবারও দেখাচ্ছি: দৃষ্টি প্রতিবন্ধী, অটিস্টিক, বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। এখানে 5 ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নাম উল্লেখ করা হয়েছে, এবং তাদের কি কি চাহিদা রয়েছে এবং কি কি দরকার সেটা উল্লেখ করা আছে। তো এটা দিয়ে বলা হয়েছে বিশেষ চাহিদা শিশুদের প্রয়োজনে জেনে তাদের প্রতি আমাদের করণীয় বিষয় কি কি। এই 5টা প্রতিবন্ধিতা থেকে 5টা করণীয় লিখলে চলবে। এটা হচ্ছে এসডব্লিউ। আজকের ম্যাম, এসডব্লিউ কিন্তু আপনি উপরে, জি বলো। আপনি আমাদের ক্লাসে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন? আজকে, হ্যাঁ, আজকে প্রশ্ন করব। বিশ্ব পরিচয় তো করতে পারি নাই, কারণ তখন আমাদের টাইমটা শেষ হয়ে গেছিল। আজকে ইনশাল্লাহ, সরি, বিজ্ঞানে করতে পারি নাই, বিশ্ব পরিচয় করব। তো এটা হচ্ছে এসডব্লিউ, এবং নিচে আরো একটা এসডব্লিউ আছে। উপরে অলরেডি একটা গেছে এবং এটা হচ্ছে 2 নম্বর, এবং এরপরে আরো একটা আছে।
তো এরপরে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমি কিভাবে সহযোগিতা করবো তা লিখে। এখন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যদি তোমার বন্ধু হয় এবং সেটা কিভাবে লিখবে, এটা এক গ নাম্বারে ছিল। এবং ঘ নাম্বারে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশী আমাদের যারা আমাদের পাশে থাকে তাদের চাহিদা অনুযায়ী তাকে কিভাবে সহযোগিতা করব সে সম্পর্কে এখানে একটা ছক তৈরি করাতে হবে এবং সেটা লিখতে হবে। এখানে 4টা বাক্য লিখতে হবে। মনে করো তোমার প্রতিবেশী আছে একজন যে কিনা বিশেষ চাহিদা সম্পন্ন। এখন সে বিশেষ চাহিদা সম্পন্ন, সেজন্য কি তার সাথে থাকা যাবে না? কখনোই না, কারণ তারাও মানুষ, আমরাও মানুষ। যেহেতু আমরাও মানুষ, তারাও মানুষ, একই মানুষ, তাহলে অবশ্যই তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে এবং সেই দায়িত্বগুলো পালন করতে হবে। এবং সেটা তুমি কিভাবে সহযোগিতা করবে সে সম্পর্কে এখানে 4টা বাক্য লিখতে হবে। এটাও SW। ম্যাম আরো SW দিবেন? হ্যাঁ, আরো আরো দিব। এরপর হচ্ছে ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব। আমাদের সমাজে এখনো গ্রামে বিশেষ করে আছে, বা বিভিন্ন পরিবেশও আছে যেগুলো একটু অন্য ধরনের পরিবার, সেখানে দেখবা যে মেয়েদের চেয়ে ছেলেদেরকে খুব প্রায়োরিটি দেওয়া হয়। ছেলে মানে ছেলে না হলে তো বংশের বাড়তিকে দেবে। তো এই যে ছেলে এবং মেয়ের সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব, আসলে ছেলে এবং মেয়ে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা হচ্ছে আসল বিষয়। তাদেরকে সমানভাবে দেখতে হবে। ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব। একই পরিবারে যদি একজন ছেলে এবং একজন মেয়ে থাকে, অধিকাংশ পরিবারেই মেয়ের চেয়ে ছেলেকে বেশি আদর করা হয়। আসলে এটা সমতা না। আমরা এখানে 4টা ছবি দেখতে পাচ্ছি। এখানে একটা ছবি, একটা ছবি, একটা ছবি, একটা ছবি। তো এখানে হচ্ছে পৃথিবী এবং তার পৃথিবীর চারপাশে সবাই হাত বাড়িয়ে আছে, অর্থাৎ সবাই এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু ছেলে এবং কিছু মেয়ে আছে যারা হয়তো স্টাডি করতেছে কোনো বিষয়। তারা একটা গ্রুপ ওয়ার্ক করতেছে। তো এখানে দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে আরেকটা ইমেজ, সেখানে হচ্ছে সম্ভবত একটা ক্ষুদে ডাক্তার প্রজেক্ট, এবং আরেকটা হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নিচ্ছে। এখানে এটা বাড়ির কাজ না, এটা এমনিতেই এটা পড়া থাকবে। এখন এইখানে একটা আছে, শূন্যস্থান আছে। এই শূন্যস্থানটা বাড়ির কাজ থাকবে। এই যে শূন্যস্থান, এটা বাড়ির কাজ থাকবে। এটা SW। অলরেডি উপরে 3টে দিয়েছি, আর এই একটি 4টে। এত হোমওয়ার্ক পৃথিবীর ম্যাম কিভাবে করবো? জি বলো। পৃথিবীর ম্যাম উন্নয়নে, আরো রিডিং করাবে? হ্যাঁ, ঘুম আসছে। না পৃথিবীর উন্নয়নে ম্যাম। ছেলে মেয়ে উভয়ে কি প্রয়োজন, এইখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দিয়ে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এটা বাড়ির কাজ, এটা আমি এখানে করে দিলাম না। এরপরে হচ্ছে খ নাম্বার, সরি, হ্যাঁ, খ নাম্বার, ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণের গুরুত্ব। এই যে গল্পটি, উপরে যে গল্পটি আছে, এই গল্পটি পড়ার পরে এইখানে যে গল্পটি আছে, এই গল্প পড়ার পরে আমরা এইখানে ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব লিখতে হবে 5টা। ছেলে এবং মেয়ে যদি একইভাবে বা সম অধিকারে পড়াশোনা করে এবং তারা যদি সমানভাবে শিখে, তাহলে পরিবেশের গুরুত্বগুলো কি কি থাকবে। এটা এটা বাড়ির কাজ না, এটা নিজের মধ্যে থাকবে। আর এটা হচ্ছে যে সঠিক উত্তরে মানে কোটা কি হবে, কোশ্চেন গুলো। ম্যাম সঠিক সঠিক উত্তরটা কি থাকবে এই যে 14 নাম্বার পেজের? হ্যাঁ, সঠিক উত্তরটা পড়া থাকবে। এটা বাড়ির সঠিক কাজ উত্তর করতে হবে না। এটা বাড়ির কাজ করতে হবে না, এটা জাস্ট একটু দেখে নিবা। তো এখানে এটা সঠিক উত্তর, এটা হ্যাঁ ম্যাম শুধু দেখে। আমাদেরকে 4টা হোমওয়ার্ক দিয়েছেন। হ্যাঁ, 4টা হোমওয়ার্ক দিয়েছি, আর প্রয়োজন নেই। আর এখানে যে ছবিগুলো আছে, এটা আমরা জানি যে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ কিভাবে সৃষ্টি করছে। একই ফ্যামিলিতে বাবা এবং মা দুজনই ছেলে এবং মেয়েদেরকে পড়াচ্ছে। মানে ছেলে মেয়ে দুজনই সমান। এরপরে হচ্ছে আরেকটা দেখলাম, এখানে যে ছেলে এবং মেয়ে সবাই মিলে একত্রে ক্লাসে কাজ করতেছে। এরপরে হচ্ছে আর একটা ছবি দেখছি যেখানে হয়তো গার্ডেনে কাজ করতেছে, স্কুল গার্ডেনে সবাই মিলে কাজ করতেছে। এবং আরেকটা আমরা ছবি দেখতেছি যেটা হচ্ছে পাবলিক টয়লেট, যেখানে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে লেখা আছে। তো এখানে যে আমরা 4টা ছবি দেখলাম, এই 4টা ছবিতে দেখা যাচ্ছে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টির সহায়ক ক্ষেত্রে এই যে বাবা এবং মা দুজনই সন্তানকে পড়াচ্ছেন। ক্লাসে ছেলে এবং মেয়ে সবাই মিলে
একত্রে পড়াশোনা করছে। তারপর হচ্ছে স্কুলের বাগানে শিক্ষক ছেলে মেয়ে মিলে একত্রে কাজ করছে। এবং যদি পাবলিক টয়লেট আমরা ব্যবহার করি, পাবলিক প্লেস বলতে সেখানে পাশাপাশি পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম বা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা ইমেজ সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের জন্য। এই গল্পটা আমি এখানে পড়লাম না, এই গল্পটির জন্য আমি এই যেটা আছে এটা আর কিছু করতে হবে না, এটা লিখতে হবে না। হ্যাঁ, ম্যাম, এখন এটা এইটা রিডিং কি পরে? হ্যাঁ, রিডিংটা পড়াই দেবো। আমি তোমাদের বাড়ির কাজগুলো একটু আগে দিয়ে দিচ্ছি। ম্যাম, জি, বলো। এই গুলো কি পরে পড়াবেন? না, পরে না, খাতায় এখনই করবো। এটা বুঝিয়ে দেবো। আমি একটু দেখাচ্ছি, বাড়ির কাজগুলো দেখাচ্ছি এজন্য। তো আমাদের এই আজকে 17 পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকবে। এখন আমি এখানে দুইটা টেক্সট পড়াইনি, দুইটা টেক্সট একটু পড়াই আসি। এই যে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলেমেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু তোমাদের বড় প্রশ্ন থাকবে। সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ কেন প্রয়োজন? সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলে মেয়েদের নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। বিদ্যালয়ে তাদের উপযোগী কাজ মিলেমিশে করলে কাজের পরিবেশ সুন্দর হয়, পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়, কেউ নিজেকে অবহেলিত মনে করে না, সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে সমতাভিত্তিক শিক্ষণ ম্যাম, পরিবেশে। বলো। ম্যাম, এটা কোথা থেকে কোন পর্যন্ত হবে? এখন এটা শেষ হয় না, আমি এটা শেষ করে তারপর বলে দিচ্ছি। সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে একে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে, কেউ কিছু বুঝতে না পারলে একে অপরের সহযোগিতা সহজেই বুঝে নিতে পারে, তাদের মধ্যে সম অংশগ্রহণ সম অধিকার সমমর্যাদা নিশ্চিত হয়, এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই নিরাপত্তাবোধ তৈরি হয়, বিদ্যালয়ের সকল কাজে আমরা মিলেমিশে করবো। এই পর্যন্ত নিরাপত্তাবোধ তৈরি হয়। এই প্রশ্নটা একটু বড়, এবং এই প্রশ্নটা বড় প্লাস এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিরাপত্তাবোধ তৈরি হয়। ম্যাম, এটা কি হোমওয়ার্ক থাকবে? না, এটা হোমওয়ার্ক না, এটা আমি যখন পরবর্তী প্রশ্ন করাবো তখন এখান থেকে একটা প্রশ্ন থাকবে। আমি এটা দেখাচ্ছি যে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের প্রয়োজনীয়তা কি, বা সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব আলোচনা করো। আমরা সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ কেন তৈরি করব, তার গুরুত্ব, যেটাই বল না কেন সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব, সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ কেন প্রয়োজন, সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের প্রয়োজনীয়তা কি, যেটাই হোক না কেন এটার জন্য এই আনসারটা লিখতে হবে। এই আনসারটা লিখতে হবে এখান ম্যাম, এটা থেকে। কি বৃত্তির জন্য অনেক? জি, এটা বৃত্তির জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা বৃত্তির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমি যেটা বললাম সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব, যেহেতু আমরা এটা একটা বড় প্রশ্ন পড়বো তাই আমি এই ছোট প্রশ্নটা এখানে দিলাম না। এরপর হচ্ছে এটা সঠিক উত্তর। সঠিক উত্তরগুলো হচ্ছে ছেলে মেয়ে সকলের নিরাপত্তার প্রয়োজন আছে। হ্যাঁ, অবশ্যই আছে। শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা শুধু ছেলেরাই হতে পারবে? না, কখনোই না, কারণ শ্রেণী দলনেতা ছেলে মেয়ে উভয় হতে পারবে। একটা শ্রেণীর দলনেতা ছেলে এবং মেয়ে উভয়ই হতে পারবে, এটা করে যাবে। ছেলে শ্রেণীকক্ষে দলনেতা ছেলে মেয়ে উভয় হতে পারবে। সঠিক উত্তর ছেলে ও মেয়ে সকলের নিরাপত্তার প্রয়োজন আছে, অবশ্যই আছে। বাগান করা গাছ লাগানো বা বিদ্যালয় উন্নয়নের কাজে ছেলেরা ভাগ করতে পারবে, ভালো করতে পারে? নো, ছেলে মেয়ে উভয় করতে পারে। মেয়েদের দায়িত্ব হলো ঘর বাড়ি বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা? নো। কেন মেয়েরা ঘরে থাকবে কেন? ঘরে না, মানে শুধু ঘর বাড়ি পরিষ্কার রাখবে, স্কুল পরিষ্কার রাখবে, এটা তো মেয়েদের কাজ না। যে কোনো প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো করে? এটাও ঠিক না, যে কোনো প্রতিযোগিতায় ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ভালো করে না, ছেলে মেয়ে উভয় ভালো করে। এখন যে ঘ নম্বর প্রশ্ন, শিক্ষকের সহায়তায় ছেলে মেয়ে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের উপর শ্রেণীকক্ষে প্রদর্শনের জন্য একটু মূক অভিনয়ের আয়োজন করি। মূক অভিনয় আয়োজন করা এটা আমাদের দরকার নেই, কারণ এটা আমরা সবাই পারি। এরপরে হচ্ছে ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের সৃষ্টি। একটা সমাজে বা একটা ফ্যামিলিতে ছেলে এবং মেয়ে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ, সমতাভিত্তিক হচ্ছে সমানভাবে।
এখানে আমরা 4টা ইমেজ দেখছি। মা এবং বাবা দুজনেই সমানভাবে তার সন্তানকে পড়াচ্ছে। পাশাপাশি 2 নাম্বার যে ইমেজ, সেখানে হচ্ছে ছেলে মেয়ে সবাই মিলে মিশে একটা কাজ করতেছে। 3 নাম্বারে হচ্ছে স্কুল মাঠে ছেলে মেয়ে, স্কুল মাঠেও হতে পারে অথবা গার্ডেনও হতে পারে, ছেলে মেয়ে সবাই মিলে কাজ করতেছে। এবং 4 নাম্বার হচ্ছে একটি পাবলিক টয়লেটে মহিলা এবং পুরুষ রয়েছে। মহিলারা মহিলার পাবলিক টয়লেট এবং পুরুষরা পুরুষ টয়লেটে ব্যবহার করতে পারবে। এবার আমাদের আরেকটি গল্প রয়েছে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জুই বিদ্যালয় থেকে বাসায় ফিরে জুই তার মায়ের সাথে গল্প করছিল। বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাসটি আজ তার খুব ভালো লেগেছে। শিক্ষক পাঠদানের সময় কিছু প্রশ্ন করেন, যারা পারে তাদের হাত তুলতে বলেন। যারা হাত তুলেছে তিনি তাদের মধ্যে দুজনকে আগে উত্তর বলতে বললেন। তারপর যারা হাত তোলেনি এবার তিনি তাদের কাছ থেকে উত্তর জানতে চাইলেন। এভাবে তিনি দুজন ছেলে ও দুজন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর শুনতে চাইলেন। তারপর দলগতভাবে কাজ করতে দিলেন। ছেলে ও মেয়ে নিয়ে প্রতিটি দল গঠন করলেন। কোনো দলে ছেলে আবার কোনো দলে মেয়ে শিক্ষার্থীকে দলনেতা বানালেন। দলের দলনেতা কাজটি উপস্থাপনা করলো। সব শেষে তিনি পুরো শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে দুটি দল ভাগ করলেন। দুই দলের মধ্যে তিনি কুইজ প্রতিযোগিতা করলেন। কুইজ প্রতিযোগিতায় জয়ী হয়েছে জুইদের দল। জুই মাকে আরো খুশির খবর দিল। সে বলল, আমরা বিদ্যালয়ে একটি বাগান করেছিলাম, বাগানে আজ 5টি গোলাপ ফুটেছে। বিরতির সময় আমরা সবাই নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছি, বন্ধুদের সাথে কানামাছি খেলেছি। খেলার সময় রাজীব, বৃষ্টি, আকাশ ও আমার চোখ বাঁধা হয়েছিল। কথাগুলো বলতে বলতে হাসতে লাগলো জুই। তো এখানে মা এবং মেয়ের একটি গল্প রয়েছে, যেখানে জুই তার মাকে বলছিল যে তার খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আজকে স্যার ক্লাসে মজা করছে, তাদের কিছু খেলাধুলো দিয়েছিল সেটা খেলছে, এবং কিছু প্রশ্ন ধরছিল যেটা জুই পারছে এবং অন্যরাও পারছে, আবার কেউ কেউ পারে না। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে, উপরের ঘটনাটি পড়ি এবং কোন কোন কাজে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের ছিল তা লিখি। এখানে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ রয়েছে। প্রথম যারা হাত তুলেছিল পড়া পারেনি তাদেরকে প্রশ্ন, প্রথমে যারা হাত তুলেছিল পড়া পারে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। তারপর দ্বিতীয়বার আবার বলা হয়েছিল যে তোমরা যারা পড়া পারো না তাদের থেকে প্রশ্ন করা হয়েছিল। তো এখানে যারা পড়া পারে এবং যারা পড়া পারে না এদেরকে সমতা ঠিক রাখা হয়েছিল। এরপরে হয়েছিল একটা দল গঠন করা হয়েছিল। দলের কোনো ধরনের দলনেতা ছিল মেয়ে এবং কোনো দলনেতা ছিল ছেলে। আচ্ছা, এবার এভাবে ঘটনাটি এখানে আসছে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে। এখানে এটা করার প্রয়োজন নেই। তো এখানে কিছু পাজেল দেওয়া আছে। এখানে বলা হচ্ছে, আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। তো এখন বোন কি হতে পারে? এরপর দেখেন, নিচে দেওয়া আকাশ, তৃষা, আশা, আনা, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি করে আমার করণীয় লিখি। তো এখানে এই ঘটনা আকাশ, আকাশ বলছে, আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। আমি কি করব? এখন এই যে এটা, এটা আমি, আর এটাও আমি। এরপর আকাশ, আশা, আমার বিদ্যালয়ের ছেলেদের খেলার সুযোগ আছে, আমাদের নেই। তো এখানে দুইটা কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে আকাশ, তিনি বলছে যে আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে সাহায্য করে। এবং 2 নম্বর আমি কি করব, তুমি কি করবে সেটা লিখবে। এবং 3 নম্বর হচ্ছে আশা, আমার বিদ্যালয়ের ছেলেদের খেলার সুযোগ আছে, আমাদের নেই। এটা হচ্ছে আশার উক্তি। তো আমরা মোটামুটি এই পর্যন্ত দেখলাম। এরপরে তৃষা, আমি কি করব, এটা যদি দেখো, এখানে আমাদের আজকের সেশন শেষ। এবং বিশ্ব পরিচয়ের যে টপিক ছিল আজকে শেষ। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। ম্যাম, আপনি কি আমাদের সামনের অনুশীলনী কমপ্লিট করাবেন? জি, সামনে, সামনের ক্লাসে অনুশীলনী কমপ্লিট করাবেন? হ্যাঁ, সামনের ক্লাসে অনুশীলনগুলো কমপ্লিট করে দিব। আপনি কি প্রশ্নগুলো দাগিয়ে দিবেন? হ্যাঁ, প্রশ্নগুলো আমি দাগিয়ে দিব এবং আমি কিছু প্রশ্ন দিব, যেটা তোমরা ওটা দেখে দেখে পরীক্ষা দিবা। সামনের ক্লাসে প্রশ্ন লিখতে দিবেন? আজকে তো লিখতে দিলেন না। হ্যাঁ, আজকে তো SW দিয়েছি এবং সামনের ক্লাসে আমরা আজকে এবং এটা এবং আরেকটা অধ্যায় কিন্তু হয়েছে প্রথম ক্লাসে
একটি অধ্যায় হয়েছে এবং এটা হচ্ছে দ্বিতীয় ক্লাসের এই দ্বিতীয় অধ্যায়টা হয়ে গেছে। তো আমরা এই ২টা অধ্যায় মোটামুটি হলো। তো আজকে এই যেহেতু আমি এর আগেও বাড়ির কাজ দিয়ে দিয়েছি, তো বাড়ির কাজগুলো তো করবে। প্লাস এই যে ২টো অধ্যায় রয়েছে, এই ১ম অধ্যায় আর এই যে দ্বিতীয় অধ্যায়, এই যে প্রশ্নগুলো রয়েছে সঠিক উত্তর, তারপরে আছে সত্য মিথ্যা, তারপরে ডান বাম, এরপর হচ্ছে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন। তো এই পড়াগুলো তোমাদের বাসায় থাকবে এবং এটা আমি আগামী মঙ্গলবারে আমি এখান থেকে প্রশ্ন ধরবো এবং যেমন এই পাশ বাম পক্ষ ডান পক্ষ তোমাদেরকে মিলিয়ে বলতে হবে। আবার এই যে সঠিক উত্তর, তারপর সত্য মিথ্যা, এগুলো তোমাদেরকে পারতে হবে। ম্যাম, আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জি বলো। আপনি কি আমাদেরকে এই অনলাইন ক্লাসে ক্লাস টেস্ট নেবেন? হ্যাঁ, এখানে ক্লাস টেস্ট নিব। প্লাস প্রত্যেক মাসে যতটুকু পড়ানো হয়েছে ওই মাসের উপর ভিত্তি করে তোমাদেরকে পরীক্ষা নেব। পরীক্ষাটা আমি অনলাইনে নেব। ক্যামেরা অন করে পরীক্ষার খাতা পরীক্ষা দিতে হবে। আমি এখানে বসা থাকবো, তোমরা ক্যামেরা অন করে পরীক্ষা দিবা। আমরা কি গ্রুপেই জমা দিব পরে? হ্যাঁ, দুটো জমা দিবা এবং গ্রুপে জমা দিবা। আর তোমাদের এই যে রেকর্ডেড ক্লাসগুলো আমি একটা ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি, ওখানে আপলোড করা হয় এবং ফেসবুক পেজে আপলোড করা হয়, একটু দেখে নিবা। আর কার ম্যাম, কোন প্রশ্ন? জি, আপনার পড়া অনেক ভালো লাগে। ভালো লাগে, থ্যাংক ইউ। আর তুমি চাইলে তোমার বন্ধুদেরকেও বলতে পারো যে তোমরা এই ক্লাসে জয়েন হতে পারো। অনেক আছে কিন্তু অনেকেই জয়েন হয় না, আবার জয়েন হয়েও বের হয়ে যায়, হয়তো তাদের কোনো সমস্যা থাকতে পারে। তুমি চাইলে তোমার বন্ধুদেরকেও বলতে পারো যে তোমরা এখানে জয়েন হতে পারো। ম্যাম, তো অলরেডি এখানে 40 জন আছে, 40 জনে ওরা জয়েন হয় কিন্তু পুরোপুরি ক্লাসে থাকে না, মাঝখান থেকে এক একজন বের হয়ে যায়, হয়তো তাদের কোনো প্রবলেম থাকতেই পারে।